কিছুটা ভেঙেছে আমাদের। এ ভাই একটু একটু ভাই, ও ভাই আমার গাড়ি, আমার গাড়ি ভাঙলো কোনো ছিল। জয় বাংলা, জয় বাংলা। সবুজ আবির খেলা শুরু হয়ে গেছে। জয় বাংলা। বাংলাতে তৃণমূল কংগ্রেসের একেবারে জয় জয়াকার। জয় বাংলা। যে আশঙ্কাটা ছিল তাই হয়েছে। অবিশ্বাস্য হলেও এটাই সত্যি যে বাংলাতে তৃণমূল কংগ্রেস একটা বিরাট সংখ্যার আসন নিয়ে এই লোকসভার ভোটে জিতছে বাংলাতে। জানি না সংখ্যাটা কোথায় গিয়ে থামবে, কিন্তু এক্সিট পোল যে ইঙ্গিত দিয়েছিল তার সঙ্গে কিন্তু মিলছে না। এবং দর্শক, আমি কিন্তু প্রথম থেকেই বলে এসেছি এক্সিট পোলের ব্যাপারে যে যতই এক্সিট পোল এইসব দেখাক, যতক্ষণ না কাউন্টিং হচ্ছে, মানে 4 তারিখ আজকের কথা আমি বলেছিলাম, যতক্ষণ না 4 তারিখের কাউন্টিং হচ্ছে বা শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এটাই হবে রেজাল্ট। তবে এটা বলেছিলাম, এক্সিট পোল যে ইঙ্গিত দিচ্ছে এটাই কিন্তু হওয়া উচিত, বরং এর থেকেও তৃণমূল কংগ্রেসের রেজাল্ট আরো খারাপ হওয়া উচিত। হাওয়া যা আছে, মানুষ যেভাবে ভোটটা দিয়েছিলেন বা দিতে চেয়েছিলেন। কিন্তু বাংলাতে ভোট অন্যরকম ভাবে হয়, ভোটটাও অন্যরকম ভাবে হয়, কাউন্টিংটাও অন্যরকম ভাবে হয়। ফলে যতই এক্সিট পোল বলুক এই হবে সেই হবে, দেশের মধ্যে অন্য কোথায় কি হবে বলতে পারবো না, কিন্তু বাংলাতে এটাই মিলবে এটা বলতে পারবো না যতক্ষণ না কাউন্টিং হচ্ছে বা কাউন্টিং শেষ হচ্ছে। দর্শক, এই জন্যই বলেছিলাম। এবং আমি কিন্তু এবার, আপনারা অনেকেই আমাকে বলেছিলেন যে আপনি কিছু একটা বলুন, আপনার একটা এক্সিট পোল আপনি করুন, আপনি একটা সমীক্ষা করুন, আপনি বলুন। আমি বলেছিলাম যে আমি কিন্তু এবার কোনো সমীক্ষাতে যাব না, কোনো এক্সিট পোলে যাব না, কারণ 21-এর ভোটে আমি কিন্তু ভীষণ ঠকেছি। যেভাবে ভাবনা থেকে একটা রিপোর্ট তৈরি করা হয়েছিল, ভাবনা বলতে কি, হাওয়া দেখে, মানুষের হাওয়া মতামত এইসব দেখে যেভাবে আর কি করা হয় এক্সিট পোল, কিন্তু দেখেছিলাম রেজাল্ট মেলেনি। যে আভাস পেয়েছিলাম, যে আভাস আপনাদেরকে দিয়েছিলাম, রেজাল্টের পরে দেখলাম সেটা মেলেনি। এত এরকম হয়ে যাবে, মিলবে না। পরে পরে যেসব খবর সামনে এলো যে ভোটে যেমন কারচুপি ছিল, কাউন্টিংও বিরাট কারচুপি করা হয়েছিল। কয়েকটি কেন্দ্রে যখন রিকাউন্ট করা হয়েছিল, যেমন অশোক দিন্দা এদের এগুলো বিধানসভা, যেখানে রিকাউন্ট হয়েছিল সেখানে অনেকে জিতে গিয়েছিলেন। তো সেটা কি করে হয়? ম্যাজিক নাকি? প্রথমবারে হেরে গেলেন আর রিকাউন্ট করার সময় জিতে গেলেন। তো যেমন ভোটের দিনে কারচুপি করার চেষ্টা হয়, তেমনি ভোটের পরে কাউন্টিং হল, কাউন্টিং টেবিল, এখানেও একটা কারচুপির বড় জায়গা। সেই জন্য যতক্ষণ না কাউন্টিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা সম্ভব নয় যে ইঙ্গিত দিচ্ছে এক্সিট পোল সেটাই হবে বলে। সেই জন্য আমি উচ্ছ্বসিত হইনি। আমি বলেছিলাম আপনাদেরকে, বিশেষ করে যারা বিরোধী তাদেরকে বলেছিলাম, এক্সিট পোলে উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নেই, বরং সতর্ক হওয়া উচিত। তারা তাদের মতো করে সতর্ক হয়েছিলেন বিরোধীরা, কিন্তু কোথায় কি? এই তো, এটা তো একটা কাউন্টিং হলের ছবি দেখছেন, কিন্তু এটা কি দেখছেন? এটা হচ্ছে বিষ্ণুপুরের একটা ছবি। ওখানে বিজেপি লিড পাচ্ছিল বলে টিএমসির লোকেরা নাকি হামলা চালায় ক্যাম্পের ওপরে। বাইরে কাউন্টিং হলে, মানে ওই চত্বরে, ওই এলাকায়, মানে এরকম। তাহলে ভিতরে কি নাই কি হচ্ছে?
তাহলে ভিতরে কি নাই কি হচ্ছে, বাইরে এরকম মারামারি করার চেষ্টা হয়, বিজেপির উপরে অ্যাটাক শুরু হয়ে যায়, এটা প্রকাশ্যে এসছে। এবার অনেক জায়গায় হয়তো সামনে এরকম মারামারি হচ্ছে না, এখন ভিতরে কি হচ্ছে কে জানে, কতটা চাপ কতটা প্রেসার তৈরি করা হচ্ছে ভেতরে, সেটা কি করে কি বলা যাবে। এবং গাড়ি ভাঙচুর ইত্যাদি হয়েছে, এবং তারপর আবির খেলা, কোথায় কি রেজাল্ট, হয়তো একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি আছে, কিন্তু আবির খেলা শুরু হয়ে গেছে। আসলে এগুলো একটা না মনস্তাত্ত্বিক একটা প্রেসার। আর অদ্ভুত ব্যাপার, শুরুর দিকে তৃণমূল কংগ্রেস কিন্তু পিছিয়ে ছিল, হঠাৎ করে মিডিয়াতে যখন খবরটা চলে এলো যে অল ইন্ডিয়া লেভেলে এনডিএ পিছিয়ে যাচ্ছে, ইন্ডি জোট এগিয়ে যাচ্ছে, যেই খবরটা চলে এলো তখন একটা টক্কর ইন্ডিয়াতে, একটা বিরাট ব্যাপার, মনে হচ্ছে সরকার উল্টে যাবে। মাঝখানটা একবার এসেছিল মিডিয়াতে রিপোর্ট, তারপর থেকে দেখলাম চচ্চর করে তৃণমূল কংগ্রেস বাংলাতে বেড়ে গেল। আমি জানি না তার কোনো প্রভাব আবার নতুন করে পড়ে গেল কিনা, সাহসটা বেশি করে তৃণমূল কংগ্রেস পেয়ে গেল কিনা, মানে এদিক ওদিক করার ক্ষেত্রে। ফলে কাউন্টিং হলে ভিতরে ভিতরে কি ম্যানেজ হয়েছে, আর ওখানে প্রকাশ্যে কি থ্রেট বা কি চলছে বলা কিন্তু খুব মুশকিল। আমি আবার বলছি, যে রেজাল্ট আপনারা দেখছেন এই বাংলাতে, এই রেজাল্ট বাংলার মানুষের রায় নয়। এক বাক্যে হলপ করে বলবো, আজও বলবো, যে রেজাল্ট হয়ে গেছে বলে আরামবাগ টিভি পাল্টি খেয়ে যাবে, আরামবাগ টিভি ভয়ে কাঁপবে, তৃণমূল কংগ্রেসের গুণগান করবে, এই রায়কে মানুষের রায় বলে মেনে নেবে, আলবাত না। এই রায় মানুষের রায় নয়। যে হাওয়া মানুষ যে ভোট দিয়েছেন, তাতে করে এই রায় কখনো হতে পারে না, পারে না, পারে না, 3 বার ধরে বলছি আমি। ফলে এই রায়কে মানুষের রায় হিসেবে, আর যাই হোক আমি মানতে পারছি না, সেটা আমি জোর গলাতেই বলে দিচ্ছি, এখনো কাউন্টিং বাকি রয়েছে। এই রায় মানুষের রায় নয়, এই রায় মানুষের রায় নয়, এই রায় ম্যানিপুলেট করার রায়, এই রায় ছিনিয়ে নেওয়া রায়, এই রায় গণতন্ত্রের রায় নয়, এই রায় জাস্ট ক্ষমতাকে ব্যবহার করে দখল করার রায়। ফলে এই রায়, আর যাই হোক আমি কখনো মেনে নিতে পারছি না যে এটা হচ্ছে মানুষের রায়। হ্যাঁ, এটা আবারও বলবো, এইরকম হতে পারে। আমি বলেছিলাম, এই যে যখন TV9 পার্টিটা খেলো, TV9 মানে ওরা প্রথমে যে এক্সিট পোলটা দেখিয়েছিল, সেখানে দেখিয়েছিল 24 তৃণমূল আর 17 বিজেপি। হঠাৎ করে যখন অন্যান্য সব সমীক্ষক সংস্থা যখন এত দিচ্ছিল না, তারা তো তৃণমূল কংগ্রেসকে নামিয়ে রেখেছিল, তো হঠাৎ করে দেখলাম TV9 পাল্টিকে, মানে নাম্বার পাল্টে দিল, 24টার জায়গায় টিএমসি কে নামিয়ে দিল 20-তে, আর 17টার জায়গায় বিজেপিকে উঠিয়ে দিল 21-এ, মানে টিএমসি কে কমিয়ে দিল। আমি বলেছিলাম পরের দিনে ভিডিও করে দেখে যে এটা না পাল্টাতেই পারতো, রাখতেই পারতো 24 কেন, আরো বেশিও হতে পারে। কারণ এই যে হিসেবটা, এটা হচ্ছে কারচুপির হিসেব, কারচুপি করে কাউন্টিং হলে এটা হবে, এর থেকে বেশি হবে। এবং আমি আরেকটা টুইট দেখিয়ে বলেছিলাম আপনাদেরকে, কুণাল ঘোষ বলেছিলেন যে টিএমসি এখানে 30+ পাবে। আমি বলেছিলাম যে যেটা বলেছেন এটা অবিশ্বাস্য, এমনিতে অবিশ্বাস্য লাগবে, কিন্তু এটা যে অসম্ভব সেটা বলছি না। কুণাল ঘোষ যে ফিগারটা দিয়েছেন 30+, এটাও হতে পারে, এখানে এগুলো হতে পারে না সেটা নয়, এটাও হতে পারে। মানে কাউন্টিং এমন একটা ফ্যাক্টর, মানে তৃণমূল কংগ্রেস মানে সব আসন জিতলেও অবাকের কোনো ব্যাপার থাকে না, তো তাই হচ্ছে। দর্শক বলুন, এত কখনো সম্ভব? যে রেজাল্ট দেখছেন আপনারা, এটা সম্ভব? এটা বাংলার মানুষের রায়? আপনি রাস্তায় জিজ্ঞাসা করবেন তো, 10 জন মানুষকে জিজ্ঞাসা করবেন, 8 জন মানুষ বিরুদ্ধে কথা বলবেন, 8 জন 10-এর মধ্যে, আর রেজাল্ট হয়ে যাচ্ছে সব টিএমসি। এটা মেনে নেওয়া যায়? এটা সম্ভব? এটা মানুষের রায়? কমিশন বলবে, ঘোষণা করবে, সার্টিফিকেট দিয়ে দিবে, সব ঠিক আছে, এটা মানুষের রায়? এটা মানতে হবে নাকি? রেজাল্ট এসে গেছে বলে কি মানতে হবে নাকি? দর্শক আমি আবারও বলছি, এই রায় মানুষের রায় নয়। জানি আরামবাগ টিভিকে অনেকে অনেক কিছু বলবেন, কিন্তু আমি বলবেন, কিন্তু আরামবাগ টিভির যে অবস্থান সেটা থাকবে। আরামবাগ টিভি মানুষের কথা তুলে ধরবে আগামী দিনেও, যতই এই সব রেজাল্ট দেখিয়ে তৃণমূল কংগ্রেস শাসানি, ধমকানি, চমকানি চেষ্টা করুক বা কেস দেওয়ার চেষ্টা করুক, আরামবাগ টিভি তার অবস্থানে অনড় থাকবে। বাংলার মুক্তি আরামবাগ টিভি দেখতে চাইবে, যতদিন না মুক্তি হচ্ছে আরামবাগ টিভি মানুষের কথা বলে যাবে, এটা কিন্তু নিশ্চিত।
আজকে হয়তো কেউ কিছু বলে একটু মনের পোষাবেন, রাগ পোষাবেন, পোষাতে পারেন, একটু সেন্টুতে আঘাত দিয়ে কথা বলার চেষ্টা করবেন, করতে পারেন, কিন্তু আরামবাগ টিভি তার অবস্থান পরিবর্তন করবে না। আজকে এখনো রায় বাকি আছে, আমি এখানে এসে বলে দিচ্ছি, আরামবাগ টিভি যেভাবে প্রতিবেদন করছিল সেইভাবে প্রতিবেদন করে যাবে, মানুষের কথা বলবে। এই রায় মানুষের রায় নয়, ফলে এই রায়কে আরামবাগ টিভি পাত্তা দেয় না। আরামবাগ টিভি সবসময় মনে করে এই রাজ্যের মানুষ এই শাসকের বিরুদ্ধে বেশি সংখ্যাতে রয়েছেন, কারণ এই শাসক যা করছে এটা একটা সরকার চালানোর ক্ষেত্রে এটা ঠিক মতো করে চলে না। বাংলার অবস্থা খুব খারাপ, শোচনীয় অবস্থা হয়ে গেছে। সুতরাং বাংলাকে এখান থেকে মুক্তি করার ক্ষেত্রে মানুষের কথাগুলো তুলে ধরতে হবে, আরামবাগ টিভি সেই কাজটা করে যাবে। ফলে দর্শক যারা ভাবছেন বা যারা আমাকে ফলো করেন, যারা আমার কাজের প্রশংসা করেন, হয়তো ভাববেন যে আমার কি হবে, আমার কি করবে, আমার যা পারে করে নিক, অ্যাটাক করবে করে নিক। কিন্তু আমি আবারও বলছি, আপনাদেরকে আশ্বস্ত করছি, আরামবাগ টিভির অবস্থান কোনো পরিবর্তন করবে না। আপনাদের কথা, মানুষের কথা আরামবাগ টিভি যেভাবে তুলে ধরছিল সেইভাবে কিন্তু তুলে ধরবে। এবার আমি কতগুলো কথা বলি। আজকে যে রায়টা বলছেন, এই যে একতরফা রায়, অ্যাকচুয়ালি এখানে আমি জানি না, মানে যেভাবে এখানে ভোট হচ্ছে, আদৌ কবে এই বাংলা এই ভোটিং প্রসেসে, ভোটিং সিস্টেমে মুক্ত হতে পারবে? আমার তো দর্শক মনে কিন্তু বিরাট প্রশ্ন রয়ে গেল যে এই যে আজকের ভোটে যা হয়েছে, আগামী দিনেও যে ভোট হবে, বিধানসভার ভোট হবে, একই হয়, মানে যদি এইভাবে বজায় থাকে, ওই একই অপেক্ষা করতে হবে। তাহলে বলবেন যে তাহলে কি কোনোদিন পরিবর্তন হবে না? হবে, কেন হবে না? হবে। কতগুলো বিষয়ে ভাবতে হবে। আমরা এই ভোটেতে বিশেষ করে যেটা দেখলাম, বিজেপিকে আমি দেখবেন বেশ কিছু ক্ষেত্রে প্রতিবাদ করেছিলাম, আওয়াজ তুলেছিলাম। প্রথমে আমি একটা কথা বলেছিলাম যে যাদেরকে দুষ্কৃতি বলে আমরা জেনেছি বা চিহ্নিতকরণ করে দেওয়া হয়েছে, তাদেরকে যে গ্রেপ্তার করা হলো না, এর কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাবে ভোট বাক্সে। হিউম্যান রাইট কমিশন একটা লিস্ট বানিয়ে দিয়েছিল 21-এর ভোটের পরে, গুন্ডাদের তালিকা, সেই অনুযায়ী কিন্তু কোনো কাজ হয়নি। তারা এই ভোটেও বহাল তবিয়তে ঘুরেছে এবং তাদের যা কাজ, ভোট লুট করা, সেই কাজটা তারা করেছে বা কাউন্টিং এ তারা প্রভাব খাটিয়েছে। তো যখন তাদেরকে কন্ট্রোল করা হলো না, তো কি করে মানুষ তো ভোট দিচ্ছেন, তো মানুষ সবাই তার লাঠি নিয়ে বেরোতে পারবেন না, সবাই তো পারেন না সেটা। কিন্তু যদি ওইসব লুঠেরা, যারা এইসব ভোট লুট করার কাজে থাকে, যারা কাউন্টিং ম্যানেজ করার চেষ্টা করে, যদি তারা বহাল তবিয়তে থেকে যায়, তো কি হবে? রেজাল্টে তার তো একটা প্রভাব থাকবেই। দ্বিতীয়ত, যারা মাথা দলের, তাদের অনেকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ছিল, গুরুতর অভিযোগ, এবং তারা ভীষণ পাওয়ারফুল, মানে সব দিক দিয়ে। এবং বড় কথা হচ্ছে পয়সা, প্রচুর সব দুর্নীতি, টাকা পয়সা তো আছেই, প্রচুর পয়সা। এই পয়সা দিয়ে ম্যানেজ করার ক্ষেত্রে তারা কিন্তু বিরাট পাকা খেলোয়াড় হয়ে উঠেছেন। অথচ তাদেরকে কিন্তু গ্রেপ্তার করাই যেত, কারণ যেসব অভিযোগ এসছে, কারো সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, কারো অন্য কিছু, কিন্তু তাদের ক্ষেত্রে সেই রকম জোরালো অ্যাকশন কিন্তু দেখলাম না। সে এজেন্সি করেনি, নাকি এজেন্সির হাত কেউ বেঁধে দিয়েছেন, নাকি কোর্টও কোথাও একটা মানে সেইভাবে সাহস দেখাতে পারলো না, জানি না। যে কোনো কারণই হোক, যাদেরকে বন্দি করাটা উচিত ছিল, কারণ তারা এতটাই প্রভাবশালী, তারা গণতন্ত্রের যে বিষয়টা, সিস্টেম, সেখানে প্রভাব ফেলতে পারে, সেটাই হয়েছে। ফলে এগুলো একটা নেগেটিভ ব্যাপার। ফলে মানুষ যে রুখে দাঁড়াতে গেলেও মানুষকেও তো ভাবতে হচ্ছে যে আমি যে রুখে দাঁড়াতে পারবো তো, যাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো তিনি আমাদেরকে একেবারে দুর্মুষ করে দেবেন না তো, বা তারা দুর্মুষ করে দেবে না তো। এই ভাবনা থেকে অনেকে মনের দিক দিয়ে হয়তো ভেবেছিলেন যে প্রতিবাদ করবো, তারা এগোতে পারেননি, তাদের ভয় কাজ করেছে, কারণ এরা সব গলা খোলা অবস্থায় রয়েছে। ফলে যদি যাদের নামে এইসব অভিযোগ, দুর্নীতি, গুন্ডাগিরি, দাদাগিরি, অন্ততপক্ষে তাদের বিরুদ্ধে যদি ঠিকঠাক অ্যাকশন হতো, তাহলে কিন্তু এই যারা ভোট লুট করার চেষ্টা করছে, যারা এইসব ম্যানিপুলেট করার চেষ্টা করছে, যারা প্রভাব কাটার চেষ্টা করছে, এটা কিন্তু তারা সেটা করতে পারতো না। ফলে মানুষ যেভাবে ভোটটা দিয়েছেন তার একটা প্রতিফলন ঘটতো, কিন্তু ওই কোনো গ্রেপ্তারি সেই অর্থে হলো না। ফলে যা হবার তাই হচ্ছে, একতরফা রেজাল্ট হচ্ছে, যেটা কখনোই কাম্য নয়। এটা একেবারে অবিশ্বাস্য একটা বিষয় হচ্ছে। তৃতীয়ত, বিজেপি যে মানে প্রার্থী তালিকা, আমি দর্শক দেখবেন একটা প্রতিবেদন করেছিলাম, প্রার্থী তালিকা
এক তো সেই কুতিয়ে 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 প্রার্থী তালিকা ঘোষণা হলো, প্রথমে খানিক আগে ঘোষণা করে দিয়েছিল, তারপরের গুলো এমন কুতিয়ে কুতিয়ে ঘোষণা করেছে যে প্রচারের নামতেই অনেকটা দেরি হয়ে গেছে পরের অংশটা। তখন উল্টো দিকে সব মাঠ তারা জমিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস, এবং তারপরও এমন এমন সব প্রার্থী ঠিক করা হয়েছে যাদের সেই বলিষ্ঠতা নেই রুখে দাঁড়ানোর। কারণ এই রাজ্যের শাসকের বিরুদ্ধে লড়াই করাটা ছেলে খেলা কথা নেই। বারবার তো বলছি যে মাসল পাওয়ার এবং মানি পাওয়ার যা, তো তাদের সঙ্গে রুখে দাঁড়াতে গেলে ঠিকঠাক প্রার্থীর একটা বড় ফ্যাক্টর, তিনি কতটা লিড করতে পারবেন, তিনি কতটা গোছাতে পারবেন সবকিছু দিক দিয়ে ম্যানেজ করার ক্ষেত্রে বা রুখে দাঁড়ানোর ক্ষেত্রে। কিন্তু এমন এমন প্রার্থী দেওয়া হয়েছে যে প্রার্থীর নিজের কেন্দ্রে তার কোনো কন্ট্রোল নেই, তিনি আবার অন্যের উপর ডিপেন্ডেড। যাদের উপরে ডিপেন্ড করছেন তাদেরকে আবার তৃণমূল কংগ্রেস মগজ ধোলাই করে নিয়েছে বা কোনোভাবে ক্যাপচার করে নিয়েছে। ব্যাস, প্রার্থী ফলস খেয়ে গেলেন। প্রার্থী ভাবছেন যে আমার হয়ে কাজ করছেন, অ্যাকচুয়ালি ওনারা হয়তো আর অনুরাগ থাকতে পারে, আমাকে করা হয়নি কেন, ওনাকে কেন করা হয়েছে এটা। তো ওনারাও কি করেছেন, ওই এটা খবর দর্শক, সত্য মিথ্যা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, যে ওদেরকে ম্যানেজ করা হয়েছে টাকা পয়সা ইত্যাদি দিয়ে প্রচুর। আমি যেটা খবর পাচ্ছি, বিশেষ করে আমি তো ডায়মন্ড হারবারে তো বলবোই, মানে প্রার্থী যিনি নিজে অভিজিৎ দাস, উনি নিজেও বলেছেন যে প্রচুর লোকজনকে বিজেপি তাদেরকে ম্যানেজ করে নেওয়া হয়েছে টাকা পয়সার মাধ্যমে, তারা অনেকে বিকিয়ে গেছেন। ফলে এই যে কাদের উপরে ডিপেন্ড করে ভোটটা করাতে যাব, তারা বিশ্বস্ত কিনা, সেই হোমওয়ার্ক বা এইগুলো ঠিক করে দেখা হয়নি। আর প্রার্থীকেও সেরকম স্ট্রং করা হয়নি যিনি নিজের হাতে কন্ট্রোল করে বিষয়টাকে, ম্যাচটাকে বের করতে পারবেন। ফলে এইগুলো না কোথাও ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, যেগুলো আর কি এই লড়াইয়ে রুখে দাঁড়ানোর ক্ষেত্রে সেইভাবে অ্যাক্টিভলি কিন্তু দেখা যাচ্ছে না। তো সুতরাং বিজেপির এইসব প্রবলেমগুলো তো ছিলই, সেই জন্য আজকে এইরকম আর কি একতরফা রেজাল্ট হচ্ছে। একতরফা রেজাল্ট হওয়ার তো কথা নয়। সুতরাং যে রেজাল্ট হচ্ছে বাংলাতে, মানে এর জন্য বিজেপিও কিন্তু দায়ী। বিজেপির নেতৃত্ব তারা জানি না কি ভেবেছিলেন, যেভাবে ওই সভা সমিতি হয়তো হয়েছে, কিন্তু যেভাবে লিড করার কথা, যেভাবে কন্ট্রোল করে বিষয়টাকে নিয়ন্ত্রণে রাখার কথা, সেই ধরনের বাঁধন কিন্তু দেখতে পাওয়া যায়নি। সেই সঙ্গে কমিশন, সেন্ট্রাল ফোর্সের তো ব্যাপারটা তো শুনেইছেন, তাদেরকে যেভাবে কাজে লাগানো উচিত ছিল সেটা ছিল না। এইসব নিয়ে লোকালি অনেকে অভিযোগ করেছেন বটে, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। ফলে তৃণমূল কংগ্রেসের কাছে এই মাসল এবং মানি পাওয়ার যাদের খুব স্ট্রং, তাদের সঙ্গে লড়তে গেলে ওই মিউ করে লড়বো আর দুটো একটা সভা করে ফেলবো, এতে হয় না। সেই জন্য মানুষ চাইলে কি হবে, মানুষ হাওয়া কিন্তু ছিল, এটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না, হাওয়া কিন্তু বিরাট ছিল, কিন্তু হাওয়া ছিল, ভোটও মানুষ দিয়েছিলেন। শেষ দফাতে ভোট অবশ্য সে অর্থ হয়নি, কিন্তু আগের দফাগুলোতে ভালো ভোট হয়েছিল। কিন্তু দেখুন দর্শক, রেজাল্ট হচ্ছে না। তো এটা হয় না, এই রেজাল্ট সেই রেজাল্ট নয়, এটা কিন্তু এক কথাই বলা যায়। আর আমি শেষে বলবো, আরো অনেক কথা বলার আছে, সেটা পরে পরে বলবো দর্শক, আরো এসব নিয়ে বিশ্লেষণ করতে হবে। আরে মহুয়া মৈত্র কখনো জিততে পারেন? তার নাম দেখছি তিনিও এগিয়ে রয়েছেন। এটা হয় কখনো? যার সম্পর্কে এত দেশ জুড়ে এমন একটা প্রচার হলো, যিনি পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড বাইরে পাচার করেছেন, আরো কত কি মানে সুবিধা পাওয়ার বিনিময়ে প্রশ্ন করেছেন, ইনি আবার জিততে পারেন একটি জায়গা থেকে? সব থেকে বড় লজ্জা তো হচ্ছে এটা। বিজেপির কাছে সব থেকে বড় লজ্জার যে মহুয়া মৈত্র আবার পার্লামেন্টে ঢুকছেন, সব থেকে বড় লজ্জার। এটা হতে পারে কখনো? তো বিজেপির যে ম্যানেজমেন্ট, সেটা অবশ্যই, সেটা নিয়ে প্রশ্ন উঠবে নিশ্চয়ই, আরো অনেকে দেখবেন কথা বলবেন। আর আমি যেটা বলতে চাই শেষে, যা রেজাল্ট দেখছি, এক কথায় দর্শক, বাংলার জন্য কিন্তু একটা কালো দিন। আজকের দিন এটা একটা কালো দিন, কারণ এই রায় মানুষের রায় নয়, আর বাংলার ভবিষ্যৎও কিন্তু ঘোর কালো হয়ে আসছে, এটা বলতে পারি। এরপর দেখবেন তৃণমূল কংগ্রেস তার তো কিছু মানবেই না। তারা আর এই চুরি দুর্নীতি কিছু স্বীকার করবে না, তারা এজেন্সির ব্যাপার স্যাপার নিয়ে আর কিছু মান্যতা তারা দেবে না, আর চাকরি বাকরি তার হবে না। কারণ চাকরিটাকে না দিয়ে তো দেখছি এত লিড হয়ে গেছে, আবার চাকরি টাকরি কিসের জন্য দেওয়া হবে? ওই রাস্তায় যারা কাঁদবেন, আর চাকরি বাকরির দিকে কোনো চেষ্টা তারা করবে না। বরং ওই কিছু আরো ভাতা যদি কিছু বৃদ্ধি করা যায় পরবর্তীকালে ভোট পাওয়ার জন্য, মানে ভাতার দিকে আরো বেশি করে ঝুঁকবে।
আর আরো বেপরোয়া হয়ে যাবে, আরো বেপরোয়া হয়ে যাবে, এবং এর শিকার অনেককে হতে হবে, আমাদেরকেও হতে হবে। কিছু তো করার নেই, কারণ শাসন যন্ত্র এখন বল পেয়ে যাবে না, বল পেয়ে যাবে যে পারলে পারলে রুখতে বল পেয়ে যাবে। ফলে আমাদেরকে অনেক নির্যাতনের শিকার হতে হবে, বিজেপিরও অনেকে নির্যাতনের শিকার হবেন, সহ্য করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাহলে কি মুক্তি হবে না? এই বাংলার মুক্তি কি হবে না? দর্শক, বাংলার মুক্তি তখনই হবে যখন এইসব দুষ্কৃতীরা গ্রেপ্তার হবে। যখন এইসব দুষ্কৃতীরা গ্রেপ্তার হবে, যখন এইসব কারচুপিগুলো বন্ধ হবে, বা কারচুপি করার লোকগুলো যখন বন্দী হবেন, তারপর যদি ভোট হয় তবেই কিন্তু এই বাংলা মুক্ত হবে। আদারওয়াইজ এই বাংলার মুক্তি আমি কিন্তু অন্তত খুব সামনে দেখতে পাচ্ছি না, অন্তত পক্ষে খুব সামনে দেখতে পাচ্ছি না। যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা যদি আইন মোতাবেক ঠিক মতো করে না হয়, এই অপশাসন যেটা চলছে সেটার বিরুদ্ধে যদি আইনি প্রসেস না হয়, মানুষ ভোট দিয়ে তাদেরকে সরাতে পারবেন এই বাংলাতে, এটা দর্শক আমার তো মনে হচ্ছে না, এটা আমার তো কোনো মনে হচ্ছে না। ফলে এই বাংলার মুক্তি যে কবে হবে আজকের দিনে দাঁড়িয়ে একটা বিরাট প্রশ্নের। যদি আইন আদালত এবং কেন্দ্রীয় সরকার, যদি আবারও মোদী সরকার আসে, যদি তারা এই দুর্নীতি রোধে, এই দুষ্কৃতীদেরকে দমনে যদি পজিটিভ অ্যাকশন না নেয়, তাহলে কোনো মুক্তির কোনো পথ আমি এই মুহূর্তে দেখছি না। মানুষ চাইলেও মুক্তির হবে না। আজকের পর থেকে এই শাসকের সাহস আরো বেড়ে যাবে, আরো বেপরোয়া হয়ে যাবে, অনেক অশান্তি হবে, খুনোখুনি, মানে ওই আর কি, খুনোখুনি বলতে কি, যদি আপনি চুপ করে সহ্য করে নেন ঠিক আছে, কথা বলতে গেলেই সমস্যায় পড়তে হবে। ফলে এখন দাপটের সঙ্গে তৃণমূল কংগ্রেস রাজ করার চেষ্টা করবে, আর বাংলার মানুষকে কাঁদতে হবে, আর পরিযায়ী শ্রমিক হিসেবে এই রাজ্যের যুব সম্প্রদায়কে অন্য রাজ্যে ছুটে যেতে হবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বাংলার যেটুকু ছিল সেটুকুও সর্বনাশের পথে চলে যাবে। ফলে দর্শক, ঘোর কালো দিন আজকে, এবং আজকের দিন থেকে ভবিষ্যৎ ঘোর কালো হতে চলেছে, এটা হলফ করে বলা যায়। আর আমি আবারও বলবো শেষে, এই রায় কিন্তু মানুষের রায় নয়। দর্শক কি বলবেন? কি আর বলবেন, যা বলার তো আমাকেই বলতে হবে, বলবো। একেবারে ভেঙে পড়বেন না। অনেক ধাক্কা তো আমাদের যারা পূর্বপুরুষ তারাও সহ্য করেছেন, কিন্তু আলটিমেটলি মুক্তি এসেছিল। ফলে ধাক্কা পেয়েছিলেন, আবারও ধাক্কা পাচ্ছেন। আর এবারের কাউন্টিংটাও ওই শুরুর দিকে এগিয়ে পরের দিকে পিছিয়ে, এবারও সেই একইভাবে 21-এর মতো করেই কাউন্টিং হলো। ফলে এটা যে মানুষের রায় নয় সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। মনকে শক্ত রাখবেন, বেশি টাসেলে যাবেন না, জীবনটা আগে। বুঝতেই পারছেন একেবারে মরিয়া ভাব দেখাবে আজকের পর থেকে। নিশ্চয়ই সুযোগ আসবে, দিন আসবে, তার অপেক্ষায় থাকতে হবে। হয়তো সময় লাগবে, কিন্তু মুক্তি আসবেই। আর যদি সমস্যায় পড়েন আপনারা, কেউ কথা বলুন বা না বলুন, আমি শফিকুল ইসলাম, আরামবাগ টিভি, আমি কিন্তু বা আমার চ্যানেল কিন্তু কথা বলবে। আপনারা কোনো সমস্যায় পড়লে যোগাযোগ করবেন। আমি সেই কথা একটু সংশ্লিষ্ট মহলের নজরে আনার চেষ্টা করব। আমি জানি আজকের পর থেকে অনেক অত্যাচার শুরু হয়ে যাবে। সবাই পরিবারকে নিয়ে থাকেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। রায় মানতে না পারলেও বেশি হুজ্জুতি করতে যাবেন না, হুজ্জুতি করতে যাবেন না, এটুকু বলে দিই আপনাদেরকে। এই রায়ে এক কথাই বলতে পারি, এইরকমই হতে পারে সেটা ভাবাই ছিল, কারণ এরা যেভাবে রায়কে বের করে। কিন্তু আমারও তো মানতে কষ্ট হচ্ছে না। ফলে এই রায়ে আমিও কিন্তু মর্মাহত যে এটা বাংলার মানুষের রায় নয়। কে জিতলেন কে হারলেন এটা তৃণমূল কংগ্রেস হেরে কে জিততেন না জিততেন সেটা আমার কাছে দেখাচ্ছিল না। আমার যেটা আওয়াজ বাংলার মুক্তি, বাংলার মুক্তি। তো যখন সেটা হচ্ছে না, একেবারে উল্টো রায়, ফলে এই রায় তো আমাকেও কষ্ট দিচ্ছে বা আমি মর্মাহত, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না, বা সেটা স্বীকার করতে কোনো অপেক্ষা রাখে না। হয়তো আপনারা কেউ যারা আর কি ওই পক্ষের শাসকের, তারা হয়তো আমার অবস্থা দেখে একটু মজা পাবেন। ওহ ঠিক আছে, ঠিক
মজা পেতে পারেন, মজা পেতে পারেন, কিন্তু আমার এখানে কোনো লুকোনোর কিছু নেই। আমি 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 কষ্ট পেলে সেটাকে মানে মুখে চওড়া হাসি রেখে অভিনয় করব না। আমি মানছি তো আমি কষ্ট পেয়েছি, কষ্ট পাচ্ছি, এই রায় আমি মানতে পারছি না। এটা মানুষের রায় নয়, এটা মানুষের রায় নয়, এটা বাংলার মানুষের রায় নয়, এটা বাংলার মানুষ এটা কখনো মানবেন না। তো সেই জন্য আমরা যে যে লক্ষ্যে চলছি, বাংলার মুক্তি, বাংলার মুক্তি, তো সেটা তো হলো না। আমরা ভেবেছিলাম যে এখানে একটা যদি ধাক্কা আসে তাহলে একটা পথ বেরিয়ে আসবে, একটা পথ। আমি এখন সন্দেশখালীর মহিলাদের জন্য চিন্তায় আছি যে ওনাদের উপরে আবার কি হবে, খুব চিন্তায় আছি। রেখা পাত্রদের ব্যাপারে খুব চিন্তায় আছি যে কি হবে ওনাদের উপরে, আরো সব অন্যদের কি হবে। তো যাই হোক, এটা এটা যেহেতু বাংলার মানুষের রায় নয়, এরকম ভাবিনি। ভাবিনি বলতে কি, মানে ভেবেছিলাম যে যদি এবার কারচুপিটা না করতে পারে তাহলে আসল রায়টা হয়তো আসতে পারে, কিন্তু এবারে যেহেতু সেটা হলো না, দ্বিতীয়বার ধাক্কা খেলাম 21-এর পরে 24-এ। ফলে এটা তো ধাক্কা, তো ধাক্কাই, এটা তো কষ্টের। এটা মানতে আমারও তো কষ্ট হচ্ছে, তো আমি তো মর্মাহত, সেটা আমার বলতে সমস্যা কোথায়, সমস্যা কোথায়? দর্শক কি বলবেন? যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। কথা বলতে গিয়ে শেষ করতে পারছি না। দেখেছেন আপনারা, আমি লাগাতার চেষ্টা করে গেছি, আওয়াজ তুলেছি, মানুষের মনে সাহস জুগিয়েছি, মানুষকে বুথমুখী করার চেষ্টা করেছি, ভোট কেন্দ্রমুখী করার চেষ্টা করেছি। কিছু কিছু মিডিয়া একটা অহেতুক সেন্সেশন ক্রিয়েট করছিল, অশান্তি হচ্ছে, অশান্তি হচ্ছে। আমি সেগুলো বেশি হাইলাইট করিনি, কারণ সেগুলো হাইলাইট করলে অনেক মানুষ ভয় পেয়ে যেতেন, ভোট দিতে যেতেন না। তো আমি চেয়েছিলাম যে মানুষ বেশি করে ভোট দিন, সেই জন্য আমি সবসময় পজিটিভ একটা অ্যাম্বিয়েন্স প্রচার করেছি। ছ দফা পর্যন্ত, শেষ দফাতে আর পারিনি সেটা, কারণ এত দুর্নীতি, এত অশান্তি, আবার এত কারচুপি হয়েছে। কিন্তু আগের দফাগুলোতে আমি পরিষ্কার ভোটের পরিবেশ ব্যক্ত করে গেছি, কারণ মানুষকে ভোটমুখী করার চেষ্টা করেছি, বুথমুখী করার চেষ্টা করেছি। মানুষ সেটা করেওছেন, ভোটও দিয়েছেন। আমি আবার বলছি, মানুষ কিন্তু ভোট দিয়েছেন। আমি চেষ্টা করেছি যে হাওয়া, সেটাকে বোঝানোর চেষ্টা করেছি, যেটা আমার কাজ। কারণ হাওয়াতে মানুষ ভোট দেন অনেকেই, বাংলার মুক্তির পথটা হয়তো সেখান থেকে বেরিয়ে আসতে পারে। আমি আমার তরফ থেকে যেটুকু করার, যেটুকু বলার করেছি। তাতে বলতে পারেন কেউ যে কই মিলল কই, সেই জন্যই তো আমিও মর্মাহত, বলছি তো মিলল কই। আসলে যে আশঙ্কাটা করেছিলাম সেই আশঙ্কাটাই তো হয়ে গেল, তো মিলবে কি করে, মিলবে কি করে? 21-এও মিলল না, 24-এও মিলল না, মিলল করে। তো আমার কাজটা আমি করে গেছি। জানি না আপনারা কি বলবেন আমার সম্পর্কে। এটা আমার দ্বিতীয় লড়াই বলতে পারেন একজন ইউটিউবার হিসেবে। 21-এর পরে 24, বাংলার মুক্তির জন্য। কিন্তু দ্বিতীয়বারও আমি ব্যর্থ। কিন্তু ব্যর্থ হলেও ব্যর্থতা তো সাফল্যের সিঁড়ি হয়। সেই ব্যর্থতাটা মানে মাথায় রেখেই আজকের পর থেকে আবারও সেই লড়াই করার শক্তি নিয়ে এগোতে হবে। মুক্তি একদিন আসবেই, এই বিশ্বাস রাখতে হবে এবং এই বিশ্বাসকে নিয়ে এগোতে হবে, এবং হবেই মুক্তি। আর মুক্তি যতক্ষণ না হচ্ছে, আরামবাগ টিভি থামবে না, এটাও বলে দিই শেষে। দর্শক বলবেন যা বলার, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।